আচ্ছা, আমি স্টেপগুলো কি কি করছি একটু আরেকবার রিভিউ দেই, কি কি স্টেপ আমরা ফলো করছি শেখার জন্য। ফার্স্ট হচ্ছে ওয়াম আর জ্যাম কিভাবে কাজ করতে হয়, কিভাবে এগুলা নিয়ে কিভাবে কাজ করতে হয়। সেকেন্ড আমি বলছিলাম হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস, জ্যাম্পার ওয়াম দিয়ে কিভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ করতে হয় আর কি, ঠিক আছে। থার্ডে যেটা দেখেছি আমি সি প্যানেলের মাধ্যমে কিভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ করতে হয়। বুঝতে পারছি? ওকে, এই স্টেপগুলো ফলো করে মোটা মানে যখন ভালোভাবে পারবেন তারপরে আপনি ড্যাশবোর্ডের ইন্ট্রোডিউশনটা শেখা উচিত। যদি এর মাঝখানে কোনো মিসিং থাকে আপনার ওগুলো ঠিক করে নেন, ঠিক করে নিয়ে তারপর ড্যাশবোর্ডে হাত দিবেন। আচ্ছা, এখন আমরা আগে যেটা ইনস্টল করছিলাম একটু দেখি যে আমাদের জ্যাম সার্ভার চালু আছে কিনা। জ্যাম্প ওয়াম্প একটাও চালু নাই, আমরা আপাতত ওয়াম্পটা চালু করি। হইছে, গ্রিন হইছে। এবার লোকাল হোস্টে যান, আসছে। আমরা কোন ফোল্ডারে কাজ করছিলাম? ব্যাচ 18 সম্ভবত। ইউজার নেম কি ছিল? আচ্ছা, একটা মজার জিনিস দেখে এখন। সাপোজ আপনি ইউজার নেম ভুলে গেছেন, পাসওয়ার্ড ভুলে গেছেন, কিভাবে জানবেন? খুব সহজ ওয়েতে একটা কাজ করবেন। ফার্স্টে চেক করবেন যে এই আমরা যেখানে কাজ করব এখন ব্যাচ 18 ফোল্ডারে wp-config.php ফাইলটা ওপেন করবেন, দেখবেন ডাটাবেসের নামটা কি, ডাটাবেসের নাম কি? ম্যাজিক। এবার যাবেন হচ্ছে ওই ডাটাবেসে localhost/php my admin, এখানেই তো, এখান থেকেই তো আমরা ডাটাবেস বানাইছি। বাম পাশে যে সব ডাটাবেস শো করতেছে, কোন ডাটাবেস? ম্যাজিক। এখানে যান, দেখবেন একটা টেবিল আছে এখানে wp আন্ডারস্কোর ইউজার্স নামে, ইউজার্স নামে একটা টেবিল আছে। এখানে যাবেন, গিয়ে দেখবেন আমাদের ইউজার নেম কি? পেন ড্রাইভ। কঠিন? সাপোজ পাসওয়ার্ডও ভুলে গেছেন আপনি, সমস্যা নাই। এখান থেকে এডিটে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? এডিটে ক্লিক করবেন একটা। এডিটে ক্লিক করে এই যে দেখেন এই জায়গার মধ্যে আপনার ইউজার আন্ডারস্কোর পাস দেখতে পাচ্ছেন? ইউজার আন্ডারস্কোর পাস, এটা ঠিক ডান পাশে এখানে একটা সল্টেড ফরম্যাটে একটা পাসওয়ার্ড দেওয়া আছে আর কি, একটা হ্যাশ বলা যায় এটাকে, হ্যাশ, যাতে কেউ দেখতে না পারে। কেটে এখানে নতুন একটা পাসওয়ার্ড দেন। সাপোজ আমি দিলাম নতুন একটা পাসওয়ার্ড, বিশাল পাসওয়ার্ড। এখন যদি এই যে নতুন পাসওয়ার্ড এটা দিয়ে গো দেই, সরি সেভ হয়ে গেছে অলরেডি পাসওয়ার্ডটা। এখন যদি আমি এখানে লগ ইন করার ট্রাই করি, হবে? হবে না, কারণ হচ্ছে পাসওয়ার্ডটাকে সেভ করার সময় অবশ্যই মনে রাখবেন পাসওয়ার্ডটাকে আমাকে আবার হ্যাশে রূপান্তর করতে হবে। কিভাবে? এখানে ক্লিক করবেন, এই যে বাম পাশে পাসওয়ার্ডের এক্স্যাক্টলি বাম পাশে একটু নিচে গেলে MD5 নামে একটা অপশন পাবেন এখানে। আচ্ছা, নিচে না গিয়ে এখানে দেখি, এই যে দেখতে পাচ্ছেন MD5 ফরম্যাটে সিলেক্ট করে দিলে এটা হ্যাশে আবার রূপান্তর হয়ে যাবে। বুঝতে পারছি? গোতে ক্লিক করেন, দেখেন হ্যাশে রূপান্তর হয়েছে কিনা। হ্যাঁ, এবার সেম জিনিসটা দিয়ে লগ ইন করার ট্রাই করেন। হ্যাঁ, এবার কিন্তু লগ ইন হয়েছে। এই যে পাসওয়ার্ড রিসেট করবো কিভাবে, বুঝতে পারছি? শিওর? আচ্ছা, শিওর হলে ভালো, ট্রাই করে দেখেন। কই আপডেট? এটা 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 হচ্ছে থিম আপডেট করতে বলতেছে সম্ভবত, নাকি? আচ্ছা, একটু দেখি, চেক করি। হ্যাঁ, থিমটা আপডেট করতে বলতেছে। কোনটা? না না, এখানে বলছে ইউ হ্যাভ দ্য লেটেস্ট ভার্সন অফ ওয়ার্ডপ্রেস। যদি আপনার এত খুব শখ উঠে যে আমি আরেকবার ইনস্টল করব, তাহলে রিইনস্টল দেন, বাট অলরেডি আমরা লেটেস্ট ভার্সন ইউজ করতেছি। এনিওয়ে, ওয়েবসাইটে যান, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, এই হচ্ছে ড্যাশবোর্ড।
ড্যাশবোর্ডে ক্লিক করলে কি কি আসছে একটু দেখেন। ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, যে কাস্টমাইজ ইওর সাইট, অনেক কিছু আসছে। আমরা কাস্টমাইজ ইওর সাইটে ক্লিক করি, কিছুক্ষণ এই যে লোডিং ইফেক্ট শো করবে। যে দেখেন বাম পাশে কিছু অপশন আছে, ডান পাশে আমাদের ওয়েবসাইটটা। বাম পাশে দেখেন কি লেখা, সাইট টাইটেল এন্ড ট্যাগলাইন। ক্লিক করেন এখানে, করে বুঝতেই পারতেছেন যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইটে চেঞ্জ করলে কোথায় চেঞ্জ হবে, এখানে চেঞ্জ করেন। দিস ইজ আওয়ার ওয়েবসাইট, চেঞ্জ হয়েছে। আপনি ট্যাগলাইনটাও চেঞ্জ করতে চান, ট্যাগলাইন চেঞ্জ করেন, আওয়ার ওয়ার্ডপ্রেস সাইট, হয়েছে চেঞ্জ। সেভ এন্ড পাবলিশ না দিয়েই যদি রিলোড দেন চেঞ্জ শো করবে, করবে না। সেভ এন্ড পাবলিশ দেন, এরপর রিলোড দেন, এই যে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটা গেল টাইটেল এন্ড ট্যাগলাইন। ডিসপ্লে হেডার টেক্সট, এটা যদি আনচেক করে দেন এটা চলে যাবে, বুঝতে পারছি। আচ্ছা, এটা আপাতত চেক করে রাখেন। কালারস নামে একটা অপশন আছে, মানে মেইন কথা মোবাইল আর কি, মোবাইলে কিছু অপশন থাকে না, খুঁজে খুঁজে বাইর করি আমরা, থিম চেঞ্জ করি, কালার চেঞ্জ করি, ওই টাইপের সেটিংস। আচ্ছা, কালারস এর মধ্যে দেখেন বেজ কালার স্কিম বা সিম। আচ্ছা, এখান থেকে আপনি ডার্ক সিলেক্ট করেন, দেখেন কালো হয়ে গেছে। সেভ দেন, রিলোড দেন, এই যে কালো। আপনি চাইলে এরকম পাতিলের তলা করে রাখতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে আপনার ইয়েলো, সেভ এন্ড পাবলিশ। একজন দেখলাম ফেসবুকে ছবি আপলোড করছে, চেহারা আমার পাতিলের তলা, এই মানে এটা দেখে কেউ মাইন্ড করেন না, নিজেকে নিজে পচেছে। যাই হোক, এভাবে করে কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে আপনি এখানে বুঝতে পারতেছেন চেঞ্জ করা যাবে। আপাতত ব্লু চুজ করে রাখি, ব্লুটাই সুন্দর। ব্যাকগ্রাউন্ড কালার দেখতেছেন, আপনি ইচ্ছা করলে যদি চান ব্লু ঠিক আছে, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম রাখতে চাচ্ছি না, সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ড কালার এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারেন। দেখতেছেন, এই যে আমি চেঞ্জ করলাম, রিলোড দিলাম, দেখেন চেঞ্জ। ওকে, তারপর হচ্ছে যে হেডার এন্ড সাইডবার টেক্সট কালার কি সেট করা, হোয়াইট। ক্লিক করেন, এখান থেকে আপনি যদি রেড সিলেক্ট করেন, এই যে রেড হয়ে যাবে সব। যে কালার চুজ করবেন ওই কালার হয়ে যাবে। তো এটা হোয়াইট রাখলে সবচেয়ে স্ট্যান্ডার্ড হয় আর কি, হোয়াইটই রাখলাম। হোয়াইট, তাই? আচ্ছা, ঠিক আছে। এবার আচ্ছা, সরি, আমাদের অন্তর্চক্ষু একটু ওপেন করতে হবে। আচ্ছা, এরপর কি আছে দেখেন, কি এটা হোয়াইট, কিসের কালার এটা? হেডার এন্ড সাইডবার ব্যাকগ্রাউন্ড কালার, মানে এটার ব্যাকগ্রাউন্ড কালার, এটার ব্যাকগ্রাউন্ড কালার সম্ভবত না, এটা না, শুধু এটার। এটা যদি আপনি অন্য একটা কালার দিয়ে সেভ করেন, ওই কালারটা ওই কালারটা হয়ে যাবে। আমি আপাতত হোয়াইট দিয়ে রাখি। আচ্ছা, তো এই সেকশনটা আমি করে দিলাম, বন্ধ করে দিলাম। এবার ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখতেছেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ খুলেন এটা। আপনি যদি এখানে কিছু একটা সেট করেন, এই যে সিলেক্ট ইমেজ ক্লিক করেন, এখানে সিলেক্ট ফাইলস, এখান থেকে একটা ভালো ছবি সিলেক্ট করি আমরা। আচ্ছা, সাপোজ আমি এটা সিলেক্ট করি, চুজ ইমেজ দিলাম, দেখেন তো কোথায় আসবে, ব্যাকগ্রাউন্ড হিসেবে। রিলোড দেন, কি ঠিক আছে? ফিক্সড হয়ে আছে, কিন্তু নড়াচড়া করে না।
আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ আপলোড করার পরে ঠিক তার নিচে কিছু অপশন পাবেন, নতুন অপশন। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট। নো রিপিট দিলে একটাই থাকবে, রিপিট হবে না। যদি টাইল দেন চারপাশে রিপিট হবে। টাইল মানে রিপিট। টাইল হরিজন্টালি মানে কি শুধু ডান দিকে, টাইল ভার্টিক্যালি মানে শুধু নিচে। আমি টাইল দিয়ে রাখলাম যাতে সব দিকেই আপনার ই হয়, রিপিট হয়। হলো, এবার নিচে যান, ব্যাকগ্রাউন্ড পজিশন যদি সেন্টার দিয়ে দেন, মেইন ইমেজটা মাঝখানে থাকবে আর কি, মাঝখান থেকে স্টার্ট হবে, মাঝখান থেকে চারদিকে ছড়াবে। সেন্টার দিলাম, স্ক্রল দিলে কি হবে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টটা যদি স্ক্রল দিয়ে রাখি, স্ক্রল করলে ওটা সাথে সাথে কি নিচের দিকে যাবে। কিন্তু যদি ফিক্সড করে রাখি নিচে যাবে না, ওটা ফিক্সড হয়ে থাকবে, এই যে নড়াচড়া করে না। ঠিক আছে, এবার নিচে দেখেন কি উইজেট, এটাকে উইজেট বলে। উইজেট, উইজেট এরিয়াতে যান, যাওয়ার পরে দেখেন কিছু উইজেট আছে এখানে। কি উইজেট? সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, আর্কাইভ, ক্যাটাগরিজ, মেটা। দেখতে পাচ্ছেন এগুলাই শো করতেছে বাম পাশে। সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, আর্কাইভ, মেটা। যে মেটা, আমি যদি কোনো একটাকে রিমুভ করে দেই, রিমুভ করে সেভ এন্ড পাবলিশ দেই, ওটা আর থাকবে না। আছে? ওকে, যাই হোক, এই জিনিসটা আমরা বিস্তারিত অন্য জায়গায় দেখবো, এখানে না। আর কিছু নাই আপাতত এখানে, যার কিছু নাই, জাস্ট স্ট্যাটিক ফ্রন্ট পেজ, এটা অন্য জায়গায় দেখবো আমরা। কেটে দেন। বুঝছি তো, অনেক কিছুই দেখলাম। এখন আমরা আপডেটসে যাই একটু। আপডেটস মানে কি বুঝতেই পারতেছেন, কিছু একটা আপডেট করা বলতে বুঝে আপডেটস। আচ্ছা, আপ টু ডেট। ওকে, এখানে দেখেন ইউ হ্যাভ ভার্সন 1.1 2015 থিম বসে 1.2 তে আপডেট করতে পারেন। আপনি সিলেক্ট করেন, করে আপডেট থিমসে ক্লিক করেন, থিমটা ডাউনলোড হবে, পরে আপডেট হয়ে যাবে। আচ্ছা, আপডেট হচ্ছে, একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করলে দেখবেন আপডেট হয়ে গেছে। আপডেট হয়ে গেছে, হ্যাঁ আপডেট হয়ে গেছে। এবার আরেকবার ড্যাশবোর্ডে রিলোড দেন, দেখেন তাও কি আপডেটসে 1 শো করতেছে না, এবার আর নাই। আচ্ছা, এতটুকু বুঝছি আমরা। এখন পোস্ট দেখতে পাচ্ছি। পোস্ট বলতে কি বুঝায়, ভিতরে যান, কি লেখা, হ্যালো ওয়ার্ল্ড। পোস্ট বলতে বুঝে আমাদের ওয়েবসাইটে কতগুলো আর্টিকেল থাকবে সেগুলা, এই যে এই টাইপের হ্যালো ওয়ার্ল্ড, এই যে কন্টেন্ট, এই যে টাইটেল। আমি যদি হ্যালো ওয়ার্ল্ডটা ট্র্যাশ দিয়ে ডিলিট করে দিই, যে ট্র্যাশে ক্লিক করে ডিলিট করে দিই, তারপরে ওয়েবসাইটে আসি, দেখেন তো আর কিছু থাকে কিনা, নাথিং ফাউন্ড, কিছু নাই, কোনো পোস্ট সে পায় নাই। আপনি ইচ্ছা করলে এই যে ট্র্যাশে গিয়ে জিনিসটাকে আবার রিস্টোর করে আবার নিয়ে আসতে পারেন, কিংবা পার্মানেন্টলি ডিলিটও করে দিতে পারেন। আমি সাপোজ ডিলিট পার্মানেন্টলি করে দিলাম, এটা থাকলোই না। এর মানে কি, আমরা আমাদের কম্পিউটারে যেসব ফাইল ডিলিট করতে চাই, নর্মালি ডিলিট করলে কি হয়, রিসাইকেল বিনে জমা হয়, ওটা হচ্ছে ট্র্যাশ। ওই ট্র্যাশ থেকে আমরা পার্মানেন্টলি ডিলিটও করতে পারি, আবার নিয়েও আসতে পারি। এখন কোনো পোস্ট নাই, এই জন্য বলতেছে নাথিং ফাউন্ড। যদি আমি একটা পোস্ট করতে চাই, দেখেন এখানে কি লেখা পোস্টের নিচে, অ্যাড নিউ, কিংবা এখানেও অ্যাড নিউ অপশন আছে। আমি অ্যাড নিউতে ক্লিক করলাম, পুরো এখানে বললাম ফার্স্ট পোস্ট। এটা হচ্ছে টাইটেল। কি এটা? ওয়েবসাইটের টাইটেল হবে এটা, মানে সরি ওয়েবসাইটের না, পোস্টের। আর এখানে কিছু কন্টেন্ট হবে। আমি সাপোজ কিছু কন্টেন্ট নিয়ে আসি, কিছু ডেমো কন্টেন্ট নিয়ে আসি। যে কোনো পোস্ট, বাংলা ইংলিশ যা খুশি করতে পারবেন। আচ্ছা, পেস্ট করেন। করছি পেস্ট, পোস্ট পেস্ট করছি, এখানে লিখছি, এখানে পাবলিশ করেন, করে রিলোড দেন একটা, দেখেন আসছে কি শো করতেছে পোস্ট। এবার একটা কাজ করতে পারেন, স্ক্রিন অপশন দেখতেছি, স্ক্রিন অপশনে ক্লিক করেন, দেখবেন এই জায়গার মধ্যে এক্সেপ্ট নামে একটা অপশন থাকে মাঝে মধ্যে, এই যে কি
লেখা এক্সার্ট, এক্সপার্ট না এক্সার্ট, এক্সার্টে ক্লিক করেন, মানে এই অপশনটা চেক করেন, চেক করলে এটা এখানে চলে আসবে এই যে নিচে। আপনি যদি চান আপনার ওয়েবসাইটে ধরেন থিমের মধ্যে আমি এখানে যাই লিখতেছি অটোমেটিক সেটা ছোট হয়ে যাচ্ছে না, যতই লিখতেছি ততই বড় হচ্ছে। আপনি একটা কাজ করতে পারেন, এক্সেপ্ট অন করে এই জায়গার মধ্যে সামথিং কিছু লিখে রাখতে পারেন, শর্ট কিছু, মনে করেন আমাদের যে বিশাল কন্টেন্ট তার মধ্যে সামান্য কিছু আমি ওই এক্সেপ্টে যদি দিয়ে রাখি তাহলে এত বড় কন্টেন্ট আর শো করবে না হোম পেজে। কোনটা শো করবে? যতটুকু এক্সেপ্টে না শো করতেছে না, তাহলে কেমনে কি? যাই হোক, তাহলে এই অপশনটা থিমে রাখা হয় নাই, বুঝতে পারছি? এই অপশনটা তাহলে থিমে রাখা হয় নাই, আমরা তাহলে এইভাবে করবো না। না, আপনার থিম যেরকম, থিমে যেসব ফ্যাসিলিটি আছে থিমের ফ্যাসিলিটি গুলোই পাবেন, এক্সট্রা কিছুই পাবেন না আপনি। যাই হোক, ওইদিকে আমরা না যাই, তাহলে ওই এক্সেপ্টটা আপাতত দেখায় রাখলাম, পরে কাজে লাগতে পারে। কই? ও রাইট, আচ্ছা। তা আমি এত বড় কন্টেন্ট না লিখে কিছু কমাই দিলাম। একটু তাকান, খেয়াল করেন এদিকে। ওটা এখন দেখাইতাম, এখনই দেখবেন এখন টেক্সটে ক্লিক করেন, ঠিক আছে? দেখছেন দুইটা অপশন, আমরা ভিজুয়ালি দেখছিলাম এতক্ষণ। এরপর কি? টেক্সট, দেখতে পাচ্ছি? টেক্সটে যদি আপনি এখানে এখন H1 দেন পুরাটুকুর মধ্যে, H1 ট্যাগ ইউজ করেন, যেটা আমি বলছি HTML পারতে হবে। এবার ভিজুয়ালে আসেন, দেখেন বড় হয়ে গেছে। এর মানে কি? আমি টেক্সটে গিয়ে এখানে যদি HTML কোড লিখি, ভিজুয়ালে আসলে ওটার আউটপুটটা শো করে। আমি যদি আপডেট দিই, দেখেন ছোট ছিল, এবার একটু বড় হয়ে যাবে সামান্য। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি যদি এখানে কিছু একটা লিখেন, সাপোজ দিস ইজ এ টেক্সট, টেক্সটে যান, কোনো HTML কোড আছে, ভিজুয়ালে আসেন। এবার যদি এটাকে সিলেক্ট করে, এই যে বি দেখতেছেন, এই অপশনগুলোকে বলা হয় টিনি এমসিই, টিনি এমসিই, টিনি এমসিই। এই টিনি এমসিই থেকে বিটাকে সিলেক্ট করেন, দেখেন একটু বোল্ড হয়ে গেছে না? এবার যদি টেক্সটে যান, দেখেন স্ট্রং নামে দুইটা ট্যাগ অ্যাড হয়ে গেছে। যদি আমি সিলেক্ট করে এখান থেকে কি অ্যালাইন সেন্টার সিলেক্ট করি, দেখেন কি অ্যাড হয়ে গেছে? স্টাইল টেক্সট, তার মানে সিএসএস এখানে অ্যাপ্লাই হচ্ছে ইনলাইনে। ওকে, বুঝাইতে পারছি? সিলেক্ট করে যদি আপনি এই যে দেখেন কি, এটা ইনসার্ট অর এডিট লিংক ক্লিক করেন, ক্লিক করে একটা লিংক অ্যাড করে দেন, সাপোজ হ্যাশ, বা ওপেন লিংক ইন এ নিউ ট্যাব, তাহলে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক অ্যাড হয়ে যাবে। এবার অ্যাড লিংকে ক্লিক করেন, টেক্সটে যান, দেখেন কি অ্যাড হয়েছে? স্ট্রং এর ভিতরে একটা এ ট্যাগ অ্যাড হয়েছে, href হ্যাশ টার্গেট ইকুয়াল আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এর মানে কি? যদি আমাদের কোনো একটা কন্টেন্টে HTML অ্যাপ্লাই করার দরকার হয় বা CSS অ্যাপ্লাই করার দরকার হয় ইনলাইনে, তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবো আমরা। আমাদের এখানে HTML CSS শুধু আমরা লাগতেছে। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার হলেই ভালো। আপডেট দেন, দিয়ে রিলোড দেন, দেখেন এখানে কাজ করতেছে কিনা। হ্যাঁ, এখানেও কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা সামান্য কিছু কন্টেন্ট অ্যাড করি তাহলে। আচ্ছা, সরি, এটা এখনো কিছু কোড রয়ে গেছে। এখান থেকে এইভাবে কপি করাতে ওই টেবিল চলে আসছে। আচ্ছা, আমি আবার কপি করি। এই আচ্ছা, এটা বুঝলাম, কন্টেন্টও বুঝলাম। একটু নিচে যাওয়ার পরে ডান দিকে দেখবেন একটা অপশন আছে ফিচার্ড ইমেজ নামে। কি নামে? ফিচার্ড ইমেজ নামে। এখান থেকে সেট ফিচার্ড ইমেজে ক্লিক করেন, করে যে কোনো একটা ইমেজ চুজ করেন। করলাম, একটা ইমেজ চুজ করে এই যে দেখেন এখানে কি লেখা। তো আপনারা যদি আপনাদের ইমেজটাকে এসইও ফ্রেন্ডলি করতে চান, এখানে ক্যাপশন
দিতে পারেন, নাও দিতে পারেন, না দিলে প্রবলেম নাই, বাট অল্টারনেটিভ টেক্সট মাস্ট দিতে হবে। আচ্ছা, এটা কি সম্পর্কিত ইমেজ? সাপোজ কালো সাদা, আমি চাচ্ছি এটা লিখে গুগলে সার্চ দিলে যাতে আমার এই ইমেজটা পায়। এই জন্য কি অলওয়েজ অল্টারনেটিভ টেক্সটটা দিয়ে নেবেন, মাস্ট, এসিওর জন্য এটা দিয়ে নেবেন। দিয়ে এবার সেট ফিচার ইমেজ দেন, সেট হয়ে গেছে। এবার আপডেট দেন, দেখেন তো ইমেজটা কোথায় শো করে, পোস্টের উপরে। এটা থিম অনুযায়ী ডিপেন্ড করে আর কি, এই থিমে ওরা উপরে শো করেছে। আমি যদি আরেকটা ইমেজ শো করতাম, অন্য একটা ইমেজ, আচ্ছা অন্য আরেকটা ইমেজ শো করে, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডে সেট করা আছে। রিলোড দেন, ইমেজটা ছোট, এই জন্য এরকম আসছে, ছোট আসছে, বুঝতে পারছি? ক্লিয়ার তো? আচ্ছা, এই হচ্ছে আমাদের টাইটেল, এই হচ্ছে কন্টেন্ট, এই হচ্ছে কি ফিচার ইমেজ। এবার আরেকটা জিনিস দেখেন, পোস্টের সাথেই ক্যাটাগরিজ নামে একটা অপশন থাকবে। কি নামে? ক্যাটাগরিজ নামে একটা অপশন থাকবে। এখানে দেখেন একটাই ডিফল্ট ক্যাটাগরি থাকে, আনক্যাটাগরাইজড। এই জন্য ওই ক্যাটাগরির, আচ্ছা এখানে শো করতেছে না, ভিতরে যে ওকে, ব্যাপার না, সমস্যা নাই। এখানে কোন ক্যাটাগরিতে অ্যাড করা, ক্যাটাগরি কি জিনিস একটু বুঝার ট্রাই করেন। সাপোজ প্রথম আলো.com, আচ্ছা একটু হোম পেজে তাকান, প্রথম আলো বিভিন্ন নিউজ শো করতেছে না? আমি যদি আন্তর্জাতিকে যাই, বুঝতে পারতেছেন কি শো করবে? আন্তর্জাতিক পোস্টগুলো শো করবে। সো আন্তর্জাতিক হচ্ছে এটা একটা ক্যাটাগরি। আবার যদি অর্থনীতিতে ক্লিক করি, কি শো করবে? অর্থনৈতিক পোস্টগুলো শো করবে। সো অর্থনীতিটা কি এখানে একটা ক্যাটাগরি হিসেবে আছে, বুঝতে পারছি? তা আমরা এখানে বিভিন্ন ক্যাটাগরি বানায় রাখতে পারি, যেমন অ্যাড নিউ ক্যাটাগরিতে গিয়ে ইন্টারন্যাশনাল, আমাদের যেগুলো যেগুলো লাগবে, ন্যাশনাল, হাসিনা, খালেদা, এরশাদ, জামাত, সব সিলেক্ট করলাম। এই সম্পর্কিত পোস্ট আমরা মনে করেন করব, যেটা যখন করব তখন সেই ক্যাটাগরিটা চুজ করব, যাতে ওই ক্যাটাগরিতে গেলে মানুষ ওই পোস্টগুলো দেখতে পারে যে এই ক্যাটাগরিতে কি কি পোস্ট আছে। সাপোজ এই পোস্টটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ক্যাটাগরির ধরে নেন, বা এটা একই সাথে জামাত হইতে পারে, বুঝতে পারছি? একই সাথে দুইটা ক্যাটাগরিতে একটা একই পোস্ট থাকতে পারে, যেমন সাকিব আল হাসান বিয়ে করে ফেলছে, এটা স্পোর্টস ক্যাটাগরিতেও থাকতে পারে, আবার কি বিনোদন ক্যাটাগরিতেও থাকতে পারে, জাতীয়তেও থাকতে পারে। আচ্ছা যাই হোক, একই নিউজ দুইটা ক্যাটাগরিতে, যতগুলো খুশি ক্যাটাগরিতে থাকতে পারে। দুইটা ক্যাটাগরি চুজ করলাম, আপডেট দিলাম। তো এখন এই পোস্টটা কোন কোন ক্যাটাগরিতে আছে? ইন্টারন্যাশনাল আর জামাত। একটু নিচে যান, দেখেন কি লেখা, ট্যাক্স। ট্যাক্স মানে কি? আসলে ট্যাগ মানেটা কি? সাপোজ, আচ্ছা বুঝাই, সহজভাবে বুঝাই। আপনাকে বলা হবে নিজের সম্পর্কে কিছু ওয়ার্ড বললেন সৎ, নিষ্ঠাবান, ঠিক আছে, এই সাহসী, তারপরে মনে করেন যে দুষ্টু, মানে এই টাইপের কিছু ওয়ার্ড ইউজ করলেন আপনি। আবার পাশের জন মাহবুবকে জিজ্ঞেস করে হলো আপনার সম্পর্কে কিছু বলেন, তো উনি বললো মনে করেন যে অসৎ, অনিষ্ঠাবান, ঠিক আছে, অসংজ্ঞায়িত, তারপরে মাহবুব প্রেমিক। এরপরে সাপোজ একটা ওয়ার্ড কমন, যেমন হইতেছে ওই যে উনি লাস্টে কি বলছে, দুষ্টু, এই ওয়ার্ডটা ধরেন কমন, উনি এটাও বলছে। তো ওনাদের দুজনের মধ্যে কোন ওয়ার্ডটা কমন? দুষ্টু। কেউ যদি এখন দুষ্টু নিয়ে রিসার্চ করে ওয়েবসাইটের মধ্যে, তাহলে কয়টা পাবে? দুইজনকে পাবে। কিন্তু সৎ দিয়ে সার্চ দিলে কয়টা পাবে? একজন, উনি। নাকি বুঝাতে পারছি? এটা হচ্ছে এই পোস্ট সম্পর্কিত কিছু ওয়ার্ড আপনি ইউজ করেন কিওয়ার্ড হিসেবে। কিওয়ার্ড যেমন আমি এখানে ইউজ করলাম যে হ্যালো, তারপরে ওয়ার্ল্ড,
হ্যালো ওয়ার্ল্ড, কিছু ওয়ার্ড ইউজ করলাম আমি, বা সেন্টেন্স ইউজ করলাম, লোরেম, অনেকগুলো ট্যাগ ইউজ করলাম আমি। লিখবেন আর এন্টার দিবেন, সাথে সাথে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। আপনি এইভাবেও অ্যাড করতে পারেন। সাপোজ এগুলো কেটে দিই, আপনি ইচ্ছা করলে এইভাবেও অ্যাড করতে পারতেন। একটু তাকান এদিকে, হ্যালো কমা হ্যালো ওয়ার্ল্ড কমা ওয়ার্ল্ড কমা লোরেম, সবগুলো একসাথে কমা কমা দিয়ে লিখে এন্টার দিলেও কিন্তু আলাদাই অ্যাড হইতো। ঠিক আছে, আর কিছু বাকি আছে কিনা দেখেন। আছে ফরম্যাট, দেখতে পাচ্ছেন? ফরম্যাট বলতে কি বুঝায়? যদিও 2015 থিমে ফরম্যাটে এখন তেমন কিছু বুঝবেন না, কারণ এখানে ফরম্যাটে তেমন কোনো ডিফারেন্স রাখা হয় না খুব একটা। ঠিক আছে, বাট যেসব থিম ফরেস্টের প্রিমিয়াম থিম আছে ওগুলোতে অনেক ডিফারেন্স পাবেন, তখন দেখাবো আমি, টেনশনের কিছু নাই। তো অ্যাসেট বলতে বুঝায় কি বুঝায়? আচ্ছা, অ্যাসেট বলতে মেইনলি বুঝায় কোনো টাইটেল থাকবে না, মানে এই টাইপেরই বুঝায় আর কি আপাতত। আরো অনেক কিছু বুঝে, এটা পরে বুঝবেন। মেইনলি অ্যাসেট বলতে সাইড বার বুঝায় আর কি। আমি এখানে বুঝতেছি, সাপোজ অ্যাসেট দিয়ে আমি আপডেট দিলে দেখি টাইটেল সহ আসে কিনা। এখন টাইটেল আছে না, দেখেন টাইটেলটা আসে কিনা, আসে, টাইটেল আসে। আচ্ছা, ছোট করে দিছে, ওদের থিম অনুযায়ী ডিপেন্ড করবে আর কি। থিমের মধ্যে এটা বড় রাখে না, কি রাখছে, ছোট রাখছে। ওকে, এরকম। তা আমি আরো বিস্তারিত দেখাবো যখন আমরা প্রিমিয়াম থিম নিয়ে কাজ করব, ফরম্যাট রিলেটেড। যেমন আমরা যদি ভিডিও সিলেক্ট করে এখানে একটা ভিডিও দিয়ে দিই, সাপোজ এখানে একটা ভিমিওর ভিডিও লিঙ্ক দিয়ে দিই, বা ইউটিউবের ভিডিও লিঙ্ক দিয়ে দিই, ভিমিও দিই আপাতত, vimeo.com। এটা একটা ভিডিও আপলোডিং এর ওয়েবসাইট বা ভিডিও শেয়ারিং ওয়েবসাইট, vimeo.com। ঠিক আছে, vimeo.com। আমি এখান থেকে সাপোজ কোনো একটা ইমেজ সার্চ করে বের করি, সাপোজ কি লিখে সার্চ দেব, সাপোজ পদ্মা নদীর মাঝি, তাইতেও পারি নাই। আচ্ছা, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 7 লিখে সার্চ দেব, আছে না? এটাতে ক্লিক করেন, একটা পাইছি, একটা ভিডিও লিংক পাইছি। এটা জাস্ট কপি করেন, কপি করে এই জায়গা দিয়ে দেন একদম উপরে বা মাঝখানে, যেখানে খুশি। দেখেন ভিডিওটা চলে আসছে। এটা এমনি আসে, ওয়ার্ডপ্রেসের সিস্টেমই এরকম। এবার ভিডিও সিলেক্ট করেন, ভিডিও ফরম্যাটটা কি সিলেক্ট করেন, ভিডিও সিলেক্ট করে আপডেট দেন একটা। দেখেন ম্যাক্সিমাম থিমে যদি থিমটা প্রিমিয়াম হয় বা স্ট্যান্ডার্ড হয়, শুধু ভিডিও আসবে, আর কিছু আসবে না। রিলোড দেন, কিন্তু এখানে কি আসছে, কন্টেন্ট সহ আসছে, দেখতে পাচ্ছেন? এটা 2015 এই জন্য এরকম। কিন্তু অনেক আবার অনেক বিভিন্ন প্রিমিয়াম থিমের মধ্যে দেখবেন টাইটেল আসবে আর কি, শুধু ভিডিওটা আসবে, ফিচার্ড ইমেজও আসবে না, আবার কি কন্টেন্টও আসবে না। এই টাইপের, এটা থিমের উপর ডিপেন্ড করে। বাট আমি বুঝাইতে পারছি তো যে ফরম্যাট বলতে কি বুঝায়। বিভিন্ন টাইপের ফরম্যাট, যেমন গ্যালারি, গ্যালারি সিলেক্ট করে এখানে অনেকগুলা ইমেজের আইডি দিয়ে দিলেন, এই টাইপের। অ্যাড মিডিয়া দিয়ে আপনি ইমেজ আপলোড করতে পারবেন এখানে, অ্যাড মিডিয়া। আচ্ছা, আমি এটা ফরম্যাট আপাতত একটু পরে দেখাচ্ছি, ওগুলা নর্মাল একটা জিনিস দেখা নেই আগে। আপনি সাপোজ কন্টেন্টের মধ্যে একটা ইমেজ আপলোড করতে চাচ্ছেন কন্টেন্ট হিসেবে, কন্টেন্টের যে কোনো জায়গায়, এই যে কোনো একটা জায়গায় সিলেক্ট করে অ্যাড মিডিয়াতে ক্লিক করেন, সাথে সাথে কি যে আপলোডের অপশন আসবে, সিলেক্ট করার অপশন আসবে। যে কোনো একটা ইমেজ আপনি চুজ করেন, যে কোনো একটা ইমেজ চুজ করলাম আমি, করে ইনসার্ট ইনটু পোস্ট দিলাম, আসছে। আচ্ছা, দুইটা চুজ করছিলাম তো এর জন্য দুইটা আসছে, এটা ডিলিট করে দিই। আসছে, দেখেন তো। আপনি চাচ্ছেন এই ইমেজটা ডান পাশে হবে, আপনি যদি এটার এই যে সিলেক্ট করে অ্যালাইন রাইট করেন, ডান দিকে যাবে। এটাই আমি বলছিলাম, কোনো একটা যদি ইমেজটা যদি পরে হয়, সেটা যদি ফ্লোট রাইট করেন, সে ডানে যাবে, কিন্তু কন্টেন্টে ডানে আসবে না। সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে ইমেজটা আপলোড করতে হবে কন্টেন্টের আগে, যদি ডানে নিতে চান, কন্টেন্টের আগে অ্যাড মিডিয়া, এই কোথায় আপলোড হচ্ছে এখানে। এবার এটাকে কি করেন, ফ্লোট রাইট করেন, এই যে ডানে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, এবার আপডেট দেন একটা।
আচ্ছা, এটা এইভাবে কাজ করতেছে কিভাবে? টেক্সটে গেলেই বুঝতে পারবেন কি কি কোড অ্যাড হয়েছে, কি কি সিএসএস অ্যাড হয়েছে এখানে। এখন রিলোড দেন একটা। কি কন্টেন্টের মাঝখানে ইমেজ আনতে পারবো? পারবো, ওকে। তো গ্যালারি শো করে কেমনে একটা পোস্টের মধ্যে? কেটে দেন, গ্যালারি সিলেক্ট করেন, অ্যাড মিডিয়াতে ক্লিক করেন, করে দেখেন ক্রিয়েট গ্যালারি নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছি। চুজ করেন, সিলেক্ট করেন আর কি, ক্রিয়েট গ্যালারি ক্লিক করে এবার একই মাপের বা বিভিন্ন সাইজের কিছু ইমেজ আপলোড করেন। কন্ট্রোল ধরে রাখেন, বিভিন্ন সাইজের আমি কিছু ইমেজ সিলেক্ট করে ওপেন দিলাম। দেখেন অনেকগুলো ইমেজ একসাথে আপলোড হচ্ছে, হয়ে গেছে। এবার যেগুলো যেগুলো লাগবে ওগুলোতে টিক চিহ্ন দিয়ে রাখবেন, এই যেরকম টিক চিহ্ন দিয়ে কি করবেন, ক্রিয়েট এ নিউ গ্যালারিতে ক্লিক করবেন, করার পর এটা গ্যালারি আকারে চলে আসবে। এখন আপনি কয়টা কলামে শো করতে চান এটাকে, ধরে নেন 3টা কলামে। এটা কি থাম্বনেইল আকারে থাকবে, মিডিয়াম থাকবে, লার্জ থাকবে না ফুল সাইজ থাকবে? এটা আপাতত ফুল সাইজ দিয়ে দেন, দিলাম, সমস্যা নেই। আর ক্লিক করলে, ইমেজে ক্লিক করলে কই যাবে? ইমেজে ক্লিক করলে আপনি পাঠা দেন এটা মিডিয়া ফাইলে, মানে ইমেজের একটা লিঙ্কে চলে যাবে। এবার ইনসার্ট গ্যালারিতে যান, দেখেন কি 3 কলাম করে চলে আসছে এগুলা। এখন আপডেট দেন, দিয়ে রিলোড দেন একটা, এই যে দেখেন চলে আসছে গ্যালারি আকারে। ক্লিক করলে ওই ইমেজের লিঙ্কে চলে যাচ্ছে মিডিয়া ফাইলে আর কি। বুঝাতে পারছি? এই হচ্ছে অবস্থা। আচ্ছা যাই হোক, আমরা ফরম্যাটগুলা পরে যেহেতু আরো বিস্তারিত দেখবো, যখন প্রিমিয়াম থিমে যাবো, যেহেতু এরা এখানে তেমন কোনো স্টাইল করে রাখে নাই, আমরা নরমালি করি। আপাতত স্ট্যান্ডার্ড সিলেক্ট করলাম, এখানে নরমাল কিছু কন্টেন্ট অ্যাড করলাম। ফিচার্ড ইমেজ দিলাম, এখানে আপডেট দিলাম। কি শো করতেছে? করে। যদি আমি এখানে আরেকটা পোস্ট করি, সাপোজ অ্যাড নিউ, করে আরেকটা পোস্ট করলাম, সেকেন্ড পোস্ট, বা এখানে লিখলাম বারেক ওবামা ভাই মারা গেছে, বারেক লিখছি। আচ্ছা যাই হোক, বারেক কথাটা বাংলা বাংলা লাগে তো এই জন্য ভালো লাগে। কিছু কন্টেন্ট অ্যাড করলাম, এখানে বারাক ওবামার একটা ছবি বসায় দিলাম, কিছু ট্যাগ দিয়ে দিলাম, বারাক, বারেক, ওবামা, বোমা সব দিয়ে দিলাম। আচ্ছা ইন্টারন্যাশনাল এটা, ওকে দিলাম, তারপরে পাবলিশ করে দিলাম। এরকম আমরা যতগুলো পোস্ট করব ওগুলা ডিফল্ট ভাবে হোম পেজের নিচে নিচে শো করবে, দেখছেন? এই যে আগের পোস্টটা নিচে চলে গেছে, নতুনটা উপরে চলে আসছে। আবার ক্যাটাগরিও শো করতেছে, এই যে ইন্টারন্যাশনাল, এটারও ক্যাটাগরি 2টা শো করতেছে, যে ট্যাগ গুলো শো করতেছে। আচ্ছা সাপোজ আমি যদি এখন বারেকে যাই, কয়টা শো করে? একটা পোস্টে শো করে এই বারেক ট্যাগ দিয়ে। কিন্তু এখানে যদি আরেকটা ট্যাগ অ্যাড করি, যেমন কমন একটা ট্যাগ অ্যাড করি, ফার্স্ট পোস্টে একটা কিছু কমন ট্যাগ ছিল, যেমন হ্যালো ওয়ার্ল্ড, লোরেম ওয়ার্ল্ড, আমি লোরেম নামে একটা ট্যাগ অ্যাড করি, মনে করেন লোরেম। এখন লোরেমটা কি ওই পোস্ট আর এই পোস্ট দুইটাতেই আছে না? আপডেট দেন, দিয়ে একটা রিলোড দেন। এখন যদি আমি লোরেমে ক্লিক করি, যে ট্যাগ ইকুয়াল লোরেম, সো লোরেমের 2টা পোস্ট শো করবে, সরি যে 2টা, দেখছেন? কারণ 2টাতে এই সেম ট্যাগ আছে। তো ট্যাগ কেন ইউজ করা হয় বুঝতে পারছি? ওকে, বুঝলে ভালো। এরকম যতগুলো পোস্ট করব সব নিচে নিচে শো করবে হোম পেজে। আরেকটা পোস্ট করি, আরেকটা কন্টেন্ট পাবলিশ, কোনো ফিচার ইমেজ দিলাম না আপাতত এটাতে। নতুন আরেকটা, কয়টা পোস্ট হইলো? 4টা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। আমি কি বুঝাইতে পারছি?
আমার ওয়েবসাইটে কতগুলা ক্যাটাগরি আছে, বা আমি ক্যাটাগরি রিনেম করতে চাই, এডিট করতে চাই, তাহলে এই যে দেখেন ক্যাটাগরিজ, পোস্টেজের ঠিক পরে, মানে এটা ভিতরে ক্যাটাগরিজ। এখানে গেলে সবগুলা ক্যাটাগরির লিস্ট পাবেন, কোন ক্যাটাগরিতে কতগুলো পোস্ট আছে দেখতে পারবেন, ঠিক আছে। আবার ট্যাগস, এখানে গেলে কি ট্যাগগুলো দেখতে পারবেন। ভালো কথা, আপনি আবার ক্যাটাগরি এডিট করতে পারবেন। ক্লিক করেন, ক্লিক করে কি ক্যাটাগরির নাম এডিট করতে পারবেন। স্লাগ কি জিনিস? আচ্ছা, স্লাগ মানে হচ্ছে আমি যখন কোনো একটা ক্যাটাগরিতে যাব, সাপোজ ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে গেলাম, লিংকের দিকে তাকান তো, ক্যাটাগরি স্ল্যাশ ইন্টারন্যাশনাল দেখতে পাচ্ছি। আমি একটা কাজ করলাম, ব্যাকে যাই, ইন্টারন্যাশনালটাকে এডিট করে স্ল্যাগটা চেঞ্জ করে দিই আন্তর্জাতিক। নাম কিন্তু ইন্টারন্যাশনালই আছে, কিন্তু স্ল্যাগ কি দিছি আন্তর্জাতিক। এবার আপডেট দেন, আপডেট দিয়ে আবার হোম পেজ থেকে রিলোড দেন একটা। যদি এখন আরেকবার ইন্টারন্যাশনালে আসেন, লিংকের দিকে তাকান তো, ক্যাটাগরি স্ল্যাশ আন্তর্জাতিক। এরকম সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসপত্র জানতে হবে যত টাইমই যাক আমাদের, বুঝতে পারছি? ওকে, ট্যাগের ক্ষেত্রেও সেম, ট্যাগের আপনি স্ল্যাগ চেঞ্জ করতে পারবেন। এতটুকু ক্লিয়ার তো এই সেকশনটা? আসলে ক্লিয়ার। এবার মিডিয়াতে যান, মিডিয়া থেকে লাইব্রেরিতে যখন যাবেন, আমি এখন পর্যন্ত যতগুলা ইমেজ আপলোড করছি, যতগুলা ফাইল আপলোড করছি, ফাইল, ইমেজ, ভিডিও, অডিও যাই আপলোড করি না কেন সব এখানে পাবেন। আপনি ইচ্ছা করলে ডিলিট করতে পারেন, ইচ্ছা করলে ক্লিক করে এটা লিঙ্কটা কালেক্ট করতে পারেন এখান থেকে, ঠিক আছে। আবার ওই ইমেজের সাথে অল্টারনেটিভ টেক্সট অ্যাড করতে পারেন। বুঝতে পারছি? মানে মেন কথা, মিডিয়াতে যতগুলো ইমেজ আপলোড করছি এখন পর্যন্ত সব পাবেন লিস্ট আকারে। এখান থেকে আবার এটা সিলেক্ট না করে এটা সিলেক্ট করলে কি হবে, সব নিচে নিচে শো করবে। আবার এরকম সিলেক্ট করলে গ্রিড আকারে শো করবে পাশাপাশি। অ্যাড নিউ করে কি করতে হবে বুঝতে পারতেছেন? এখানে নিউ পোস্ট কি লেখা, মিডিয়া, অ্যাড নিউ মিডিয়া, এখানে ক্লিক করে আমি নতুন একটা মিডিয়া, কি অনেকগুলো মিডিয়া আপলোড করে রাখতে পারবো। সাপোজ আমি সিলেক্টে ক্লিক করে কিছু ইমেজ সাপোজ আগে থেকে আপলোড করে রাখলাম, তো যখনই আমি কোনো একটা পোস্ট করতে যাব, যে কোনো একটা পোস্ট করতে গিয়ে যখন আমি ফিচার ইমেজ সেট করতে চাইবো, তখন ওই যেগুলো আপলোড করে রাখছি মিডিয়াতে ওগুলো শো করবে, ওগুলো থেকে আমি সিলেক্ট করতে পারবো। বুঝতে পারছি? আগে থেকে আপলোড করে রাখার জন্য কিংবা বিভিন্ন ইনভেস্টিগেশনের জন্য আমরা মিডিয়াতে যা দেখতে পারি। অ্যাড নিউ করে নতুন আগে থেকে কিছু ইমেজ আপলোড করে রাখতে পারি আমরা, যাতে পরবর্তীতে পোস্ট করতে গেলে কাজে লাগে। আচ্ছা, পেজ কি জিনিস? পেজ সহজে বুঝে, আমরা যখন কোন একটা ওয়েবসাইটে যাই, সাপোজ softtechit.com, তারপর আরেকটা ওয়েবসাইটে যাই প্রথম আলো.com, ক্যাটাগরির কাজ কি? মেইনলি ওই ক্যাটাগরিতে গেলে ওই ক্যাটাগরির নিউজগুলো বা পোস্টগুলো শো করবে। কিন্তু পেজের কাজ হইতেছে মেনুতে অ্যাড করা যাবে, কিন্তু ভিতরে গেলে কোনো পোস্ট শো করবে না, মানে ওই পেজে যা লেখা থাকবে তাই শো করবে। পেজের মধ্যে যে স্ট্যাটিক কন্টেন্টটা দিয়ে রাখবো ওইটাই শো করবে, কোনো পোস্ট শো করবে না। যেমন ধরে নেন, সফটেক আইডি ওয়েবসাইটে যাওয়ার পরে যদি কন্ট্যাক্টে ক্লিক করেন, কি আসবে? পোস্ট শো করবে না, কন্ট্যাক্ট ফর্ম শো করবে। সেটা একটা পেজ, এখানে কোনো পোস্ট শো করতেছে না। এই যে যোগাযোগ কিংবা আপনি যে কোনো একটা পেজে যান, যেমন আমাদের সম্পর্কেই যান, আর এখানে যে কোনো একটা পেজে যান, যেমন হচ্ছে আপনার পেজে না, সরি, একটা ক্যাটাগরিতে যান, ধরে নেন অর্থনীতি। যখন একটা মেনুতে একটা কিছু থাকবে, ক্লিক করলে কি করতেছে, ওই সম্পর্কিত পোস্ট শো করতেছে, তার মানে ওটা একটা ক্যাটাগরি। কিন্তু যদি কোনো পোস্ট শো না করে, এরকম কোনো পোস্ট শো না করে, এরকম স্ট্যাটিক কন্টেন্ট শো করে যেটা সবসময় একই রকম, সবসময় কি একই রকম থাকে, তাহলে কি বুঝতে হবে? এটা একটা পেজ।
ক্লিয়ার? ওই টাইপের পেজ মেনুতে অ্যাড করার জন্য আমরা বানায় রাখতে পারি। যেমন এই যে স্যাম্পল পেজ, এটাতে যান, দেখেন একটা স্ট্যাটিক কন্টেন্ট শো করতেছে এখানে, দেখতে পাচ্ছি। তো আরেকটা বিষয়, আপনাদের পোস্ট আর পেজের মধ্যে ডিফারেন্স নিয়ে একটু সমস্যা হবে। কেন সমস্যা হবে একটু দেখেন। আমি যখন কোনো একটা পোস্টে যাব, তখনও কি ওটা ভিতরে কোনো পোস্ট শো করতেছে না, ওটা টাইটেল, ইমেজ আর কন্টেন্টই শো করতেছে। আর যদি কোনো একটা পেজে যাই, সেখানেও কি টাইটেল, কন্টেন্ট এগুলো শো করতেছে। তাহলে পোস্ট আর পেজের মধ্যে ডিফারেন্স কোথায়? পোস্টগুলা হোম পেজের নিচে নিচে শো করানো যাবে, পেজ যাবে না। পোস্টের মধ্যে ক্যাটাগরি সেট করা যায়, পেজের মধ্যে কোনো ক্যাটাগরি সেট করা যায় না। এটা কোনো ক্যাটাগরির পেজ না, ঠিক আছে? পোস্টের মধ্যে ট্যাগ অ্যাড করা যায়, পেজের মধ্যে যায় কিনা আছে একটু দেখি, যাওয়ার কথা না কোনো কিছুই। ক্যাটাগরি, ফরম্যাট, তারপর কি পেজের বৈশিষ্ট্য বলতেছি, ট্যাগ, ক্যাটাগরি, ফরম্যাট কিছু সেট করা যায় না। আর পেজটাকে মেনুতে অ্যাড করা যাবে, মেনুতে অ্যাড করার অপশন আছে এখানে। কিন্তু কোনো পোস্টকে আবার কি মেনুতে অ্যাড করা যায় না। তো কাজ করতে গেলে এমনি বুঝতে পারবেন, টেনশনের কিছু নাই। আমি একটা পেজ বানাই, সাপোজ পেজের নাম দিলাম অ্যাবাউট আস। এখানে নিজেদের সম্পর্কে কিছু লিখলাম, মিশন, ভিশন, টার্গেট, ঠিক আছে? তারপরে হু উই আর, এই টাইপের কিছু কন্টেন্ট দিয়ে দিলাম। কিছু ডেমো কন্টেন্ট বসায় দেই, যেহেতু নিজে থেকে লিখতে টাইম লাগবে। তারপর আপনি ইচ্ছে করলে ওই যে এইগুলা হেডিং গুলা, এগুলাকে আপনি বোল্ড করে দিতে পারেন। আপডেট দেন। এবার ওই পেজে যান, দেখেন পেজের কন্টেন্টটা শো করতেছে। বুঝাতে পারছি পেজ কি জিনিস? বুঝছি, ওকে। মেনুতে মেইনলি এটা মনে রাখেন, পেজটাকে আমরা মেনুতে অ্যাড করার জন্যই বানাবো। আচ্ছা, কমেন্টস কি জিনিস? বিভিন্ন পোস্টে মানুষ কমেন্ট করে না? যেমন আমি যদি এখন হ্যালো ওয়ার্ল্ডে যাই বা ফার্স্ট পোস্টে যাই, এখানে কি লেখা দেখেন তো, নেক্সট। আচ্ছা, এটা না, কোনো কমেন্ট নাই এখানে। আমি যদি কোনো একটা কমেন্ট করি, অনেক সুন্দর একটা পোস্ট, ঠিক আছে, ডিলিট করে দেন। পোস্ট কমেন্টে ক্লিক করলাম, এই যে কমেন্টটা অ্যাড হয়ে গেছে, দেখতেছি। এখানে কোনো কমেন্ট ছিল? মানে একজন অলরেডি কমেন্ট করছে। আমি কমেন্টসে যাওয়ার পর তার কমেন্টটা দেখতে পারবো, যেহেতু আমি অ্যাডমিন এই ওয়েবসাইটের, বা আমি অ্যাডমিনিস্ট্রেটর, আমি ওয়েবসাইটটা ম্যানেজ করতেছি, এই জন্য আমারটা অটো পোস্ট হয়ে গেছে। নতুন কেউ যদি কমেন্ট করে, এখানে অ্যাপ্রুভাল লাগবে আর কি, নইলে পোস্ট হবে না। আপনি ইচ্ছা করলে তাদের কমেন্টটা এডিট করতে পারেন। কুইক এডিটে গিয়ে এখানে বলতে পারেন অসাম পোস্ট, তারা লিখছে বাজে পোস্ট, আপনি কমেন্ট এডিট করে অসাম পোস্ট লিখে দিন, দিয়ে পাবলিশ করে দিলেন বা অ্যাপ্রুভ করে দিলেন। ফলে কি হবে? সে পরবর্তীতে একদিন এসে অবাক হয়ে যাবে, হ্যাঁ আমি এটা লিখছিলাম। যাই হোক, এখান থেকে আমরা পোস্ট ডিলিট করতে পারবো, এডিট করতে পারবো, রিপ্লাই দিতে পারবো, অনেক কিছু করতে পারবো। স্প্যাম, ওই লোকটা আর এই একই ইমেল অ্যাড্রেস থেকে কি কমেন্ট করতে পারবে না, তাকে স্প্যাম হিসেবে আমি রিপোর্ট করলাম। বুঝতে পারছি? বুঝি নাই, জোরে জোরে। এটার কথা বলতেছেন? হ্যাঁ, অবশ্যই যায়। এটা এখান থেকে যায় না, এটা সেট করার জন্য আপনাকে একটা ওয়েবসাইটে যেতে হবে, gravatar.com, ঠিক আছে? গ্রাভাটার না, কিন্তু গ্রাভাটার না, গ্রাভাটার। gravatar.com-এ যাবেন,
যাওয়ার পরে ওখানে একটা অ্যাকাউন্ট খুলবেন, বুঝতে পারছি? আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন, আপনার ইমেল অ্যাড্রেসের সাথেই এই ইমেজটা চলবে। আপনি যখন আপনার যে কোনো একটা ওয়েবসাইটে আপনার ইমেল অ্যাড্রেসটা ইউজ করবেন, যেমন এখানে আমি কি ইমেল অ্যাড্রেস ইউজ করছি, mtmsujan@gmail.com, এই কারণে এটার সাথে কোনো ইমেজ অ্যাড করা নাই দেখে আসতেছে না। যদি আমি অন্য একটা ইমেল অ্যাড্রেস সেট করি, একটু রিলোড দেই, রাইট, ছবি আসার কথা। আচ্ছা, আসার কথা ছিল, যাই হোক, হয়তো আবার অ্যাড করতে হবে। কি করবেন, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট, গ্রাভিটার ওয়ার্ডপ্রেসেরই ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট না, ওদেরই ওয়েবসাইট। এখানে আপনার ক্রিয়েট ইউর ওন গ্রাভিটারে ক্লিক করেন, করে আপনাকে সাইন আপ করতে বলবে, সাইন আপ করবেন, লগ ইন করবেন, একটা ইমেজ অ্যাড করে দিবেন, ইমেজ অ্যাড করে দিলে হয়ে যাবে। আপনার ইমেলের সাথে ওই ইমেজটা সবসময় চলাফেরা করবে। ইমেজটা যেই ওয়ার্ডপ্রেস সাইটে অ্যাড করেন, কি ওইখানে ওই ইমেজটাই শো করবে। ক্লিয়ার? ট্রাই করেন, আহামরি কিছু না, খুব সহজ। কমেন্টস বুঝতে পারছি তো? এখান থেকে কমেন্ট এডিট করতে পারবে, অ্যাপ্রুভ করতে পারবে, মানে আনঅ্যাপ্রুভ করতে পারবে। অ্যাপিয়ারেন্স, আর একটা জিনিস দেখাবো, জাস্ট আর একটা অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছেন? অ্যাপিয়ারেন্স অপশনের মধ্যে অনেকগুলো অপশন থাকে, থিমস, কাস্টমাইজ, উইজেট, মেনু, হেডার, ব্যাকগ্রাউন্ড, এডিটর। থিমসে যান, গেলে আমাদের এখানে মেইনলি 3টা থিম অ্যাড করা। কয়টা? 3টা, 1টা, 2টা, 3টা। আমি যেই থিমে অ্যাক্টিভেট করব, ওই থিমের ডিজাইনই আমাদের ওয়েবসাইটে চলে আসবে। কারণ থিম বলতে বোঝায় ওয়েবসাইটের ডিজাইনটা। কি বোঝায়? ওয়েবসাইটের ডিজাইনটা। যেই থিম অ্যাক্টিভেট করব, ওই থিমের ডিজাইনই আমাদের ওয়েবসাইটে চলে আসবে। খালি পোস্টগুলা, পেজগুলা, ভিতরে যা যা অ্যাড করা আছে, কমেন্ট, ক্যাটাগরি, পোস্ট হাবি যাবে, সব থেকে যাবে, শুধু কি ডিজাইনটা চেঞ্জ হবে। থিম মানে কি? শুধুই ডিজাইন। দেখেন এই যে ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। একটা কাজ করেন, অ্যাড নিউতে ক্লিক করে wordpress.org থেকে একটা ফ্রি থিম ইনস্টল করেন। অ্যাড নিউতে ক্লিক করলে যদি নেট থাকে আমাদের, তাহলে এখানে wordpress.org থেকে বিভিন্ন ফ্রি থিম শো করবে। সাপোজ আমি এই থিমটাই অ্যাক্টিভেট করি, ইনস্টলে ক্লিক করলাম, দেখেন ইনস্টল হয় কিনা। ফার্স্টে বলতেছে ডাউনলোড হচ্ছে, কোত্থেকে? wordpress.org থেকে ডাউনলোড হচ্ছে। ও, তার আগে আরেকটা জিনিস দেখে নিয়ে আসি। এই তো আমাদের ওয়ার্ডপ্রেস এর ফাইলগুলা। থিমটা মূলত অ্যাড হবে এখানে, যে WP কন্টেন্ট থিমস ফোল্ডারে। কয়টা থিম এখানে? 3টা। এটা ডাউনলোড হোক, কিছুক্ষণ ওয়েট করেন, ডাউনলোড হয়ে গেলে দেখবেন এখানে 4টা। এই যে 4টা চলে আসছে, দেখছেন? কয়টা এখন? 4টা থিম। তো এটাকে অ্যাক্টিভেট করেন, করছি অ্যাক্টিভেট। দেখেন নতুন একটা অপশন অ্যাড হয়েছে, থিম অপশন। কাস্টমাইজেও দেখবেন অনেকগুলো নতুন অপশন অ্যাড হতে পারে, সেটিংসেও অন্য কিছু আসতে পারে, আসে নাই আপাতত। এবার রিলোড দেন, দেখেন তো পুরা ডিজাইন চেঞ্জ, দেখছেন? টোটাল ওয়েবসাইটের ডিজাইন চেঞ্জ। আপনারা যেটা করবেন, বাসায় গিয়ে সি প্যানেলে নিজেদের আলাদা আলাদা সাবডোমেইন করে ওই জায়গার মধ্যে কি করবেন? ওয়ার্ডপ্রেস সেটআপ করবেন। অটো না কিন্তু, ম্যানুয়ালি ফাইল আপলোড করে ডাটাবেস বানায়া ইনস্টল করে ওইখানে একটা নিজেদের পছন্দ মতো একটা থিম ইনস্টল করবেন, ফ্রি থিম। অ্যাড নিউ করে একটা নতুন থিম ইনস্টল করে ওইটা দিয়ে একটা ওয়েবসাইট বানাবেন আর কি। মেনুতে পেজ রাখবেন, সার্চ অপশন রাখবেন, তারপরে যা কিছু রাখলে একটা সুন্দর ওয়েবসাইট মনে হবে আর কি। ওরকম বানানোর ট্রাই করবেন, বানাইতেই হবে এমন কোনো কথা নেই, ট্রাই করবেন। যত বেশি টাইম দিবেন তত আস্তে আস্তে ক্লিয়ার হবে জিনিসটা। আর তাছাড়া আমি তো বানায় দেখাবোই, সো টেনশনের কিছু নাই। বুঝতে পারছি? এটা হচ্ছে আগামী কালকের মধ্যে, একদিনের মধ্যে। কিভাবে বানাবেন মাথায় টেনশন আসতেছে, নিচে তার অনেক অপশন দেখানো হয় নাই, সমস্যা নাই। উপরেগুলো থেকে নিচ পর্যন্ত খুঁজে খুঁজে বাইর করেন, আমি তো দেখাবোই, সো টেনশনের কিছু নাই।